প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমরা পরিবারের সকল সদস্য সহ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় পরিবারের সকল সদস্য সহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞান প্রথম পত্র কোড 178 উদ্ভিদ বিজ্ঞান এর উপর একটি ক্লাস নিয়ে। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে আবারও জানাচ্ছি আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 9 উদ্ভিদ শারীরতত্ত্ব, আলোচ্য বিষয় শ্বসন। এই শ্বসনের গ্লাইকোলাইসিস অংশ নিয়ে মূলত আলোচনা করব। তাহলে যাওয়া যাক আজকের ক্লাসের দিকে। আমরা প্রথমে জেনে নেই শ্বসন কি। আর শ্বসন সম্পর্কে জানার আগে আমরা কিছু কথা বলে নেই। আমরা জানি যে প্রত্যেকটা জীব তার জীবন ইতিহাসে কতগুলো শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, নানাবিধ জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। এগুলোর জন্য কিন্তু ওই জীবকে শক্তি খরচ করতে হয়। তাহলে একটা জীবকে যদি তার নানাবিধ কাজের জন্য শক্তি খরচ করতে হয়, তাহলে অবশ্যই তার সেই শক্তি সংগ্রহ করতে হবে বা শক্তি উৎপন্ন করতে হবে। যদি কোনো জীব শক্তি উৎপন্ন করতে না পারে বা সংগ্রহ করতে না পারে, তাহলে কিন্তু সে তার জৈবিক কার্য সম্পন্ন করতে পারবে না। আর এই শক্তি উৎপাদনের যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হলো শ্বসন। আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি। সেই খাদ্যই শ্বসন প্রক্রিয়ায় ভেঙে খাদ্যের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তির কিছু অংশ জীব তার নানাবিধ জৈবিক কাজে ব্যবহার করে থাকে। আর এই শক্তি উৎপাদনের প্রক্রিয়াটাই হলো শ্বসন। তাহলে আমরা শ্বসনের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে জৈবিক প্রক্রিয়ায় জীবকোষ মধ্যস্থ সঞ্চিত খাদ্যবস্তু, বিশেষ করে গ্লুকোজ, অক্সিজেন দ্বারা অথবা অক্সিজেন ছাড়া সম্পূর্ণরূপে অথবা অসম্পূর্ণরূপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং উপজাত হিসাবে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, তাকে শ্বসন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখি যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের উত্তম যে বস্তু, খাদ্যবস্তু, সেটা হলো গ্লুকোজ। যে খাদ্যবস্তু জারিত হয়ে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে রেসপিরেটরি সাবস্টেন্স বা শ্বসনিক বস্তু বলে। গ্লুকোজ একটি উত্তম শ্বসনিক বস্তু, তবে প্রোটিন, লিপিড এরাও শ্বসন কাজে অংশ নেয়। এই জন্য সংজ্ঞাতে গ্লুকোজের কথাটা উল্লেখ করা হয়েছে। আমরা সংজ্ঞাতে আরেকটা বিষয় দেখতে পেলাম যে খাদ্যবস্তুর এই জারণ ক্রিয়াটা অক্সিজেন দিয়েও হতে পারে, আবার অক্সিজেন ছাড়াও হতে পারে। যখন অক্সিজেন দিয়ে জারণ ক্রিয়াটা হবে, তখন শ্বসনিক বস্তুর মধ্যে যতগুলো কার্বন আছে সব কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়ে যাবে। একটা খাদ্যবস্তু বা শ্বসনিক বস্তুতে যতগুলো কার্বন আছে সব যদি কার্বন ডাই অক্সাইড রূপে বের হয়ে যায়, এ কথার অর্থ হলো যে ওই খাদ্যবস্তুটা পুরোপুরি ভেঙেছে। আর তখন ওই খাদ্যের মধ্যে যে পরিমাণ শক্তি ছিল
তার সবটুকুই বের হয়ে আসবে। সেক্ষেত্রে শ্বসন প্রক্রিয়ায় সংগ্রহকৃত শক্তির পরিমাণটাও বেশি হবে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নির্গমনটাও বেশি হবে। কিন্তু যদি শ্বসনিক বস্তুর জারণ ক্রিয়াটা অসম্পূর্ণভাবে ঘটে, সেক্ষেত্রে মধ্যবর্তী অন্য কোনো যৌগ তৈরি হবে, খাদ্যবস্তুটা পুরোপুরি ভাঙবে না, যে কারণে খাদ্যবস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা পুরোপুরি বের হয়ে আসবে না। এক্ষেত্রে কিন্তু কম শক্তি উৎপন্ন হবে, কম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, কোনো কোনো ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নির্গমন নাও হতে পারে। এখানে তিনটা রিয়াকশান আছে। দেখো যে এখানে শ্বসনিক বস্তু হিসাবে যে গ্লুকোজটা দেখানো হয়েছে, এই গ্লুকোজটা যদি অক্সিজেন দ্বারা জারিত হয় তাহলে সম্পূর্ণরূপে জারিত হবে, অর্থাৎ তার মধ্যে যে 6টা কার্বন আছে এই 6টা কার্বনই কার্বন ডাই অক্সাইড রূপে বের হয়ে যাবে। তখন কিন্তু গ্লুকোজের মধ্যে, গ্লুকোজের একটা অণুতে যে 686 কিলো ক্যালোরি শক্তি থাকে তা পুরোটাই কিন্তু বের হয়ে আসবে। এর কিছু অংশ তাপ শক্তি হিসাবে অপচয় হবে, আর বাকি অংশ দেহের মধ্যে এটিপি আকারে সঞ্চিত হবে। জীব তার নানাবিধ জৈবিক কাজ সম্পন্ন করার জন্য এই এটিপি খরচ করে থাকবে। আর দেখো যে গ্লুকোজ যদি অক্সিজেন ছাড়া জারিত হয় তাহলে কিন্তু পুরোপুরি ভাঙবে না। এখানে খেয়াল করে দেখো মাত্র 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, আর বাকিটা কার্বন মিলে তৈরি হয়েছে 2 অণু ইথানল। তাহলে যেহেতু গ্লুকোজ পুরোপুরি ভাঙবে না, এজন্য তার মধ্যে সব শক্তি বের হয়ে আসবে না, অল্প শক্তি বের হয়ে আসবে। সেক্ষেত্রে ইনপুটও কম হবে, অর্থাৎ এটিপিও কম উৎপন্ন হবে। আবার নিচের বিক্রিয়াতে দেখতে পাচ্ছ যে গ্লুকোজ অক্সিজেন ছাড়া জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করেছে। এক্ষেত্রে কিন্তু দেখো কোনো কার্বন ডাই অক্সাইডই নির্গত হয়নি। এবার আমরা যাই পরের স্লাইডে। এখন আমরা আলোচনা করব শ্বসনের প্রকারভেদ নিয়ে। আমরা শ্বসনের সংজ্ঞাতেই দেখেছি যে শ্বসনিক বস্তু অক্সিজেন দিয়েও জারিত হতে পারে, অক্সিজেন ছাড়াও জারিত হতে পারে। যদি অক্সিজেন দ্বারা শ্বসনিক বস্তু জারিত হয় তখন সেই শ্বসনটাকে আমরা বলবো সবাত শ্বসন। আর যদি অক্সিজেন ছাড়া শ্বসনিক বস্তু জারিত হয় তাহলে আমরা তাকে বলবো অবাত শ্বসন। তাহলে শ্বসন ক্রিয়ায় অক্সিজেন ব্যবহার হবে কি হবে না তার উপর ভিত্তি করে শ্বসন 2 প্রকার, সবাত শ্বসন ও অবাত শ্বসন। তাহলে আমরা একটু সংজ্ঞা আকারে সবাত শ্বসনকে জেনে নেই। যে জৈবিক প্রক্রিয়ায় জীবকোষ মধ্যস্থ সঞ্চিত খাদ্যবস্তু, বিশেষ করে গ্লুকোজ, অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন করে এবং উপজাত হিসাবে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, তাকে সবাত শ্বসন বলে। আমরা সবাত শ্বসনের একটি বিক্রিয়া দেখিয়েছি যেখানে আমরা শ্বসনিক বস্তু হিসাবে গ্লুকোজকে গ্রহণ করেছি। গ্লুকোজের মধ্যে আমরা 6টা কার্বন দেখতে পাচ্ছি। এই 6টা কার্বনই কিন্তু কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়েছে। যখন কোনো শ্বসনিক বস্তুর মধ্যে যতগুলো কার্বন থাকবে সবগুলো কার্বনই যদি কার্বন ডাই অক্সাইড রূপে বের হয়ে যায় তখন ওই শ্বসনিক বস্তু পুরোপুরি ভেঙেছে, এটাই প্রমাণ হয়। আর যখন শ্বসনিক বস্তুটা পুরোপুরি ভেঙে যাবে তখন তার মধ্যে যে পরিমাণ শক্তি ছিল সবই বের হয়ে আসবে। তার একটা অংশ তাপশক্তি হিসাবে অপচয় হবে, আর একটা বড় অংশ দেহের মধ্যে এটিপি আকারে মজুদ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 9ম শ্রেণীতে পড়েছ যে 1 অণু গ্লুকোজ অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়ে 38 অণু এটিপি তৈরি করে। তাহলে সবাত শ্বসনের সংজ্ঞা থেকে আমরা সবাত শ্বসনের কতগুলো বৈশিষ্ট্য পেলাম,
যে সবাত শ্বসনে শ্বসনিক বস্তু অক্সিজেন দ্বারা জারিত হবে, সম্পূর্ণরূপে জারিত হবে, প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গমন করবে, প্রচুর শক্তি উৎপন্ন হবে। এবার আমরা যাব অবাত শ্বসনের সংজ্ঞায়। অবাত শ্বসনে অক্সিজেন ব্যবহার হবে না। আর আমরা তো বলেছি যে শ্বসনিক বস্তু যদি অক্সিজেন ছাড়াই জারিত হয় তাহলে সেটা পুরোপুরি ভাঙবে না। আর পুরোপুরি না ভাঙলে কার্বন ডাইঅক্সাইড যেমন কম নির্গমন হবে, তেমনি শক্তিও কম উৎপন্ন হবে। আমরা অবাত শ্বসনের দুটো বিক্রিয়া দেখিয়েছি, অর্থাৎ অবাত শ্বসনে যে কোনো ঘটনা ঘটতে পারে। উপরের বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ছাড়া গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে, আর অল্প পরিমাণ শক্তি হিসেবে এটিপি উৎপন্ন হয়। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ যে এক অণু গ্লুকোজ অবাত শ্বসন প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন করে। আবার অনেক ক্ষেত্রে গ্লুকোজ অক্সিজেন ছাড়া অসম্পূর্ণরূপে জারিত হয়ে ইথানলের পরিবর্তে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গমন হবে না। এক্ষেত্রেও মাত্র 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা অবাত শ্বসনের সংজ্ঞাটা একটু জেনে নেই। যে জৈবিক প্রক্রিয়ায় জীবকোষ মধ্যস্থ সঞ্চিত খাদ্যবস্তু, বিশেষ করে গ্লুকোজ, অক্সিজেন ছাড়া অসম্পূর্ণরূপে জারিত হয়ে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং উপজাত হিসাবে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে অথবা আদৌ করে না, তাকে অবাত শ্বসন বলে। আমরা অবাত শ্বসনের এই সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেটা হচ্ছে যে শ্বসনিক বস্তু জারিত হবে, তবে সেটা অক্সিজেন ছাড়া। শ্বসনিক বস্তু অসম্পূর্ণরূপে জারিত হবে। অবাত শ্বসনে কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণ নির্গত হবে অথবা আদৌ হবে না, অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাত শ্বসনের সংজ্ঞা জেনেছি। এই সবাত শ্বসন ক্রিয়া আমাদের কোষে কোষে কোথায় কিভাবে ঘটে সেটাই এখন আলোচনার বিষয়। সবাত শ্বসন প্রক্রিয়ায় 4টি পর্যায়ক্রমিক ধাপ সংগঠিত হয়। একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় পর্যায় হলো এসিটাইল কোয়ে সৃষ্টি, কোয়ে অর্থ হচ্ছে কোএনজাইম এ। তৃতীয় ধাপ ক্রেফ চক্র। চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা প্রান্তীয় শ্বসন বা টার্মিনাল রেসপিরেশন। তাহলে 4টি ধারাবাহিক ধাপ সম্পন্ন হবার মাধ্যমে সবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। ধাপগুলির নাম আবারও বলছি: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেফ চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তবে বর্তমানে এই 4টা ধাপকে 3টা ধাপ আকারে ব্যাখ্যা করা হয়। সেক্ষেত্রে এসিটাইল কোএনজাইম সৃষ্টি এই ধাপটাকে ক্রেফ চক্রের সাথে একসাথে ব্যাখ্যা করা হয়। তাহলে এসিটাইল কোএনজাইমকে যদি আমরা ক্রেফ চক্রের সাথে কম্পাইল করি, একত্রিত করে দেই, তাহলে সবাত শ্বসনের ধাপ দাঁড়াবে 3টি: গ্লাইকোলাইসিস, ক্রেফ চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সম্পূর্ণরূপে সবাত শ্বসন প্রক্রিয়াকে জানতে হলে এই 4টা ধাপ সম্পর্কে এবং তার যে ধারাবাহিক বিক্রিয়াগুলো আছে সেগুলো জানতে হবে। আর সবাত শ্বসনের এই ধাপগুলির মধ্যে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। এটি ঘটবে কোষের সাইটোপ্লাজমে। এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এরপর এই 2 অণু পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে চলে যাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠে গিয়ে এসিটাইল কোএনজাইম ধাপ সংগঠিত হবে এবং সেখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 অণু এসিটাইল কোএনজাইম। এই 2 অণু এসিটাইল কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠ থেকে চলে যাবে
মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে এই 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম ক্রেফ চক্র ঘটাবে। ক্রেফ চক্রের মাধ্যমে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এক অণু গ্লুকোজের মধ্যে যে 6টা কার্বন থাকে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এবং ক্রেফ চক্র, এই 3টা ধাপ শেষ হওয়ার সাথে সাথে 6টা কার্বনই কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়ে যায়। আর গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এবং ক্রেফ চক্রের মাধ্যমে যে সকল NADH+H আয়ন ও FADH2 তৈরি হবে, সেগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষিপ্তভাবে প্রথমে এই 4টি ধাপের যে তাৎপর্য বা ঘটনাবলী সেটা আমি বর্ণনা করলাম। এখন এই 4টি ধাপের বিস্তারিত আলোচনা করতে হবে। সবাত শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বুঝতে হলে এই 4টি ধাপ বিস্তারিতভাবে বুঝে নিতে হবে। এই 4টি ধাপের আজকে শুধু আমি গ্লাইকোলাইসিস ধাপটি নিয়ে আলোচনা করব। তাহলে যাওয়া যাক গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিস, গ্লাইকো শব্দের অর্থ কার্বোহাইড্রেট, লাইসিস অর্থ ভাঙ্গা। অর্থাৎ গ্লাইকোলাইসিস শব্দের যে শাব্দিক অর্থটা দাঁড়াচ্ছে সেটা হলো কার্বোহাইড্রেট তথা গ্লুকোজের ভাঙন। এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। তাহলে কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ অথবা এক অণু ফ্রুক্টোজ থেকে ধাপে ধাপে ভেঙে 3 কার্বন বিশিষ্ট যদি 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে তাকে গ্লাইকোলাইসিস বলে। অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপের মাধ্যমে 6 কার্বন বিশিষ্ট এক অণু গ্লুকোজ ভেঙে লাইসিস হয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে, এজন্য একে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। বিজ্ঞানী জি এমডেন ও মায়েরহফ এবং JK পার্নাস এই গ্লাইকোলাইসিস আবিষ্কার করেন। এই 3 জন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর নিয়ে এই গ্লাইকোলাইসিস ধাপটাকে EMP পাথওয়ে বা EMP গতিপথও বলা হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেন ব্যবহৃত হবে না। অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজের যে জারণ ক্রিয়াটা হবে সেটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। আমরা গ্লাইকোলাইসিস ধাপের একটা সার্বিক বিক্রিয়া উপস্থাপন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে আমরা কি ফলাফল পাব এবং আমাদের কি রিকোয়ারমেন্টস লাগবে। C6H12O6 এক অণু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। এটা ভেঙে CH3COCOH, এটা পাইরুভিক অ্যাসিড। তাহলে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, এক অণু গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 12টা, কিন্তু 2 অণু পাইরুভিক অ্যাসিডের মধ্যে দেখো হাইড্রোজেন 8টা। তাহলে কিন্তু 4টা হাইড্রোজেন শর্ট আছে। এই 4টা হাইড্রোজেন এই 2 অণু NADর সাথে যুক্ত হয়ে 2 অণু NADH+H আয়ন তৈরি করে। নির্দিষ্ট পরিমাণ শক্তির উপস্থিতিতে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজ ভাঙনের কারণে যে পরিমাণ শক্তি নির্গত হবে, সেই শক্তির কিছু অংশ 2 অণু এডিপির সাথে অজৈব ফসফেটকে জোড়া লাগাইতে ব্যবহৃত হবে এবং 2 অণু এটিপি উৎপন্ন হবে। এক অণু এটিপিতে 7.5 থেকে 12.5 কিলো ক্যালোরি শক্তি থাকে। আমরা যদি এই শক্তিটাকে অ্যাভারেজে হিসাব করি, তাহলে আমরা বোঝার সুবিধার্থে ধরে নেই যে এক অণু এটিপিতে অ্যাভারেজে 10 কিলো ক্যালোরি শক্তি থাকে। তাহলে সেই হিসাবে 2 অণু এটিপিতে 20 কিলো ক্যালোরি শক্তি ইনপুট থাকে। যাই হোক, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে
আমরা যে আউটপুটটা পাবো সেটা হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH প্লাস H আয়ন আর 2 অণু ATP। এক্ষেত্রে কিন্তু কোনো অক্সিজেনও আমরা ব্যবহার দেখতে পাচ্ছি না, আবার কোনো কার্বন ডাই অক্সাইডও নির্গত হবে না। এবার আমরা যাব গ্লাইকোলাইসিস ধাপটা কিভাবে সম্পন্ন হবে সেদিকে। তার আগে আমরা গ্লাইকোলাইসিস ধাপে যে সমস্ত এনজাইম দরকার হবে আমরা সেই এনজাইমগুলোর একটু নাম জেনে নেই। 10টি ধারাবাহিক বিক্রিয়ার শেষে গ্লাইকোলাইসিসের সমাপ্তি ঘটবে। এই 10টি বিক্রিয়ায় 10 রকমের এনজাইম ব্যবহার হবে। এই ধারাবাহিক 10টি বিক্রিয়ায় যে সকল এনজাইম ধারাবাহিকভাবে কাজ করবে তার একটা তালিকা দিয়েছি। হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ এনজাইম। দ্বিতীয় বিক্রিয়ায় অংশ নেবে ফসফোগ্লুকোআইসোমারেজ এনজাইম। তৃতীয় বিক্রিয়ায় ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম অংশ নেবে। পরবর্তীতে বাকি ধারাবাহিকভাবে যে এনজাইমগুলো কাজ করবে অ্যালডোলেজ এনজাইম, ট্রায়োস ফসফেট আইসোমারেজ এনজাইম, গ্লিসারলডিহাইড ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম, ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট মিউটেজ, ইনোলেজ এবং গ্লাইকোলাইসিসের সর্বশেষ যে বিক্রিয়া সেই বিক্রিয়ায় অংশ নেবে পাইরুভেট কাইনেজ, যে এনজাইমের অংশগ্রহণে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। আমরা এনজাইমের নামগুলো একটু জেনে নিলাম। এবার আমরা গ্লাইকোলাইসিস যে ধাপটা এই ধাপের সামারিটা এখানে দেখে নেব। আমরা গ্লাইকোলাইসিসের 2টি অংশ দেখতে পাচ্ছি, একটা রিডাকশন অংশ, একটা ইকুয়েশনাল অংশ। রিডাকশন অংশ হলো প্রথম অংশ, যে অংশে আমরা দেখতে পাচ্ছি 1 অণু 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার ভেঙে 2 অণু 3 কার্বন ও 1 ফসফেট বিশিষ্ট 3 কার্বন ট্রায়োজ ফসফেট সুগারে পরিণত হয়েছে। মূলত এই ধাপেই এই অংশেই কিন্তু রিডাকশনটা লাইসিসটা কিন্তু হয়ে গেল। গ্লাইকোলাইসিসের যে শাব্দিক অর্থ কার্বোহাইড্রেটের ভাঙন, সেই ভাঙনটা কিন্তু এই অংশে হয়ে গেল। 6 কার্বন কম্পাউন্ড থেকে হয়ে গেল 2 অণু 3 কার্বন কম্পাউন্ড। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে 3 কার্বন বিশিষ্ট যে ট্রায়োজ ফসফেট সুগার সেটা থেকে তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। তাহলে 2 অণু ট্রায়োজ ফসফেট সুগার থেকে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই অংশে কিন্তু কোনো কার্বনের পরিবর্তন ঘটবে না। 3 কার্বন কম্পাউন্ড থেকে 3 কার্বন কম্পাউন্ড তৈরি হবে, কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে পাব 2 অণু NADH প্লাস H আয়ন আর মোট 4 অণু ATP। তোমরা একটু খেয়াল করে দেখো যে উপরের যে অংশটা, প্রথম যে অংশটা বা রিডাকশন যে অংশটা, ওখানে কিন্তু 2 অণু ATP ব্যবহৃত হয়েছে। তাহলে ওখানে যদি 2 অণু ATP ব্যবহৃত হয় আর শেষের অংশে গিয়ে যদি 4 অণু ATP তৈরি হয়, তাহলে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে নিট ATP উৎপন্ন হবে 2 অণু। আমরা এই যে গ্লাইকোলাইসিসের যে 2টা অংশ, রিডাকশন অংশ এবং সমীকরণিক অংশ, এই অংশ 2টাকে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে নেব। এরপরে আমরা ইন্ডিভিজুয়াল বিক্রিয়াতে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানিমেশনটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নিজেই তৈরি করেছি। একটু মনোযোগ দিলেই খুব সহজে বুঝতে পারবে এবং গ্লাইকোলাইসিসটাকে অনেক সহজ লাগবে। এখানে দেখো 6টা বৃত্ত দিয়ে আমি একটা যৌগ দেখিয়েছি। এটা 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার, আমরা ধরে নিলাম সেটা গ্লুকোজ। তাহলে গ্লাইকোলাইসিসের প্রথম যে অংশ, রিডাকশন অংশ, যেখানে 6 কার্বন ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2টা অণু তৈরি হবে এবং 2টা ফসফেট ব্যবহার হবে,
অর্থাৎ 2 অণু এটিপি লাগবে। ফসফেটটা আসবে এটিপি থেকে। দেখো, এই গ্লুকোজের সাথে প্রথমে একটা ফসফেট যুক্ত হবে, সেই ফসফেটটা কিন্তু আসবে এটিপি থেকে। তোমরা আগের স্লাইডে দেখেছো যে গ্লাইকোলাইসিসের প্রথম অংশে 2 অণু এটিপি ব্যবহার হয়। সেটাই আমরা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো যে এই এটিপির একটা ফসফেট এই গ্লুকোজের শেষ কার্বনের সাথে যুক্ত হবে এবং তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। আর এটিপি ফসফেটটা হারিয়ে এডিপিতে পরিণত হবে। তোমরা অ্যানিমেশনটা দেখেছো যে এটিপি গ্লুকোজকে একটা ফসফেট দিয়ে এডিপিতে পরিণত হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে গ্লুকোজ 6 ফসফেট। এখন এই গ্লুকোজ 6 ফসফেট আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় এটা চেঞ্জ হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখন কিন্তু আর গ্লুকোজ নাই, এখন কিন্তু আছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট আরেকটি ফসফেট কালেক্ট করবে এটিপি থেকে। তোমরা এই পাশে একটি এটিপি দেখতে পাচ্ছ। এই 1 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হবে যা আসবে এটিপি থেকে। তাহলে কিন্তু তৈরি হবে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট। আর এটিপি কিন্তু ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয়ে যাবে। আমরা একটু অ্যানিমেশনটা দেখে নেই, খেয়াল করো বিক্রিয়াটা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন ফ্রুক্টোজ 16 বিস ফসফেট তৈরি হয়ে গেছে, অর্থাৎ 2 ফসফেট বিশিষ্ট একটা হেক্সোজ সুগার তৈরি হয়ে গেছে। বিস ফসফেট হেক্সোজ সুগার। ফ্রুক্টোজ 16 বিস ফসফেট হলো 2 ফসফেট বিশিষ্ট একটা হেক্সোজ সুগার। এখন এই সুগার মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে। এই যে ঠিক দেখো, এই মাঝখান দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে কিন্তু 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস সুগার তৈরি হবে, যার প্রত্যেকটিতে একটা করে ফসফেট থাকবে। অর্থাৎ 1 ফসফেট বিশিষ্ট ট্রায়োস সুগারে পরিণত হয়ে যাবে। আমরা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা একটু দেখে নেই। তোমরা দেখতে পেয়েছো যে 3 কার্বন বিশিষ্ট এবং 1 ফসফেট বিশিষ্ট 2টা অণু তৈরি হয়েছে, যার একটার নাম 3-ফসফোগ্লিসালডিহাইড, আরেকটার নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিয়েছ যে গ্লাইকোলাইসিসের যে প্রথম অংশ রিডাকশান অংশ, সেই অংশে 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার কিভাবে 3 কার্বন বিশিষ্ট 2 অণু ট্রায়োস ফসফেট সুগারে পরিণত হয়। আমরা এখন এর যে পরের অংশ সমীকরণিক অংশ, আমরা সেই অংশটা আরেকটা অ্যানিমেশন থেকে আমরা দেখে নেব। তবে আমাদের হাতে কিন্তু এখন আছে 1 অণু 3-ফসফোগ্লিসালডিহাইড আর 1 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কিন্তু আবার 3-ফসফোগ্লিসালডিহাইডে রূপান্তরিত হতে পারে। সেই এনজাইম কিন্তু গ্লাইকোলাইসিসে কাজ করছে। তার মানে আমি যদি সেই হিসাবটা করি যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হয়ে যাবে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কাছে 2 অণু থাকলো 3-ফসফোগ্লিসালডিহাইড। আমরা পরের অ্যানিমেশনটা দেখে নেই। আর পরের অ্যানিমেশনটা কিন্তু শুরুই হবে এই যে ট্রায়োস ফসফেট সুগার দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ট্রায়োস ফসফেট সুগার, এটাও একটা ট্রায়োস ফসফেট সুগার। দেখো, প্রত্যেকটা ট্রায়োস ফসফেট সুগার কিন্তু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে দেখো পরিণত হয়ে যাচ্ছে।
আর এই পরিণত হওয়ার সময় কিন্তু দেখো এই যে 3 কার্বনের সাথে যে একটা ফসফেট আছে, এই ফসফেটটা কিন্তু বের হয়ে যাচ্ছে। দেখো অ্যানিমেশনে কার সাথে বের হয়ে যাচ্ছে? এডিপির সাথে বের হয়ে এটিপি তৈরি হচ্ছে। দেখো এই যে ফসফেটটা এডিপির সাথে দেখো যুক্ত হয়ে এই যে এটিপি হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু দেখো পাইরুভিক অ্যাসিডে কিন্তু কোনো আর ফসফেট নেই। আর এই বিক্রিয়ায় দুটো হাইড্রোজেন বের হচ্ছে। এই হাইড্রোজেনটা কিন্তু এনএডির সাথে যুক্ত হয়ে NADH+H আয়ন তৈরি করবে। NADH+H আয়ন তৈরি করবে। সেক্ষেত্রে কিন্তু NAD+ দেখাইতে হবে। তোমাদের বইতে কিন্তু NADH+H আয়ন দেখানো আছে, বাট NAD+ কিন্তু দেখানো নাই। তাহলে কিন্তু বিক্রিয়াটা মিলে না। অর্থাৎ NAD+-এর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যোগ হলেই কিন্তু তৈরি হয় NADH+H আয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গ্লাইকোলাইসিস যে 10টা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তা আমরা ধারাবাহিকভাবে এখানে দেখিয়েছি এবং তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ। এই যে গ্লুকোজ দেখো 6 কার্বন বিশিষ্ট, দেখো 3 কার্বন বিশিষ্ট দুইটা অণু তৈরি হলো 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কিন্তু পরের অংশটা কিন্তু স্টার্ট হবে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে। পরের অংশটা কিন্তু স্টার্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে কিন্তু হবে না। আর আমরা কিন্তু বলেছি যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটা 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হওয়ার সুযোগ আছে। একটা এনজাইম এই কাজটা করে থাকে যার নাম ট্রায়োস ফসফেট আইসোমারেজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ট্রায়োস ফসফেট আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কিন্তু 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হয়ে যায়। কিন্তু পরবর্তী বিক্রিয়া যেহেতু 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে তৈরি হবে, তাহলে এখনও 3-ফসফোগ্লিসালডিহাইড যেটা তৈরি হয়েছে সেটা থেকে এখনও পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটকে প্রথমে 3-ফসফোগ্লিসালডিহাইডে কনভার্ট হইতে হবে, এরপর 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে আবার এই বিক্রিয়ার পুনরাবৃত্তির মাধ্যমে আরেক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ গ্লাইকোলাইসিস শেষে আমরা পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমাদের মাদার মলিকুল ছিল এখনও গ্লুকোজ, আর আমরা এন্ডিং যে উপাদানটা সেটা হলো 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো যাই পরবর্তী স্লাইডে। আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত বিক্রিয়াগুলো আমরা জেনে নেই। গ্লাইকোলাইসিসের প্রথম বিক্রিয়া দেখো, এটা একটা গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট উপাদান। এটা একটা অ্যালডোজ হেক্সোজ সুগার 6 কার্বন বিশিষ্ট উপাদান দেখতে পাচ্ছ। হেক্সোকাইনেজ এনজাইম এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখানে আমরা একটা এটিপি দেখিয়েছি। এই এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখানে 3টা ফসফেট আছে। এই বিক্রিয়ায় এই এটিপির একটা ফসফেট এই যে 6 নম্বর কার্বনের হাইড্রোজেন দেখো লাইটিং চেঞ্জ হচ্ছে, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এই এটিপির একটা ফসফেট এখানে বসে যাবে, আর এটিপি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হবে। তাহলে এই গ্লুকোজের এই হাইড্রোজেনকে সরিয়ে যদি এখানে একটা ফসফেট বসে, তাহলে যে যৌগটা তৈরি হবে এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্লাইকোলাইসিসের প্রথম বিক্রিয়ায় গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। আমরা একটু অ্যানিমেশনটা দেখে নেই। তোমরা অ্যানিমেশনে দেখেছো যে দেখো গ্লুকোজের এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা ফসফেট বসে গেছে, নাম হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। যেহেতু এটা 6 নম্বর কার্বন, এই জন্য বলা হয় 6 ফসফেট। আর দেখো এটিপি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয়েছে। এখানে ম্যাগনেসিয়াম আয়ন প্রভাবক হিসাবে কাজ করছে। তাহলে আমি বিক্রিয়াটা ব্যাখ্যা দেই। হেক্সোকাইনেজ এনজাইমের কার্যকারিতায়
গ্লুকোজ এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। এই বিক্রিয়ায় এটিপি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয় এবং ম্যাগনেসিয়াম ধাতু প্রভাবক হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা চলে যাব দ্বিতীয় বিক্রিয়ায়। আর দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে কাজ করবে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট। আমরা চলে আসলাম গ্লাইকোলাইসিসের দ্বিতীয় বিক্রিয়ায়। দেখো, গ্লুকোজ 6 ফসফেট, এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেটা ফসফোগ্লুকো আইসোমারেজ। আমরা জানি যে আইসোমারেজ এনজাইম আইসোমারিক পরিবর্তন ঘটায়। দুইটা অণু তাদের আণবিক ভর, আণবিক সংকেত যখন একই হবে কিন্তু কার্যকরী মূলক যখন ভিন্ন হবে, তখন আমরা তাদেরকে একে অপরের আইসোমার বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে গ্লুকোজ 6 ফসফেট একটা অ্যালডোজ হেক্সোজ ফসফেট। এটা যদি কিটো সুগারে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা একটু বিক্রিয়াটা দেখে নেই। দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়ে গেল। দেখো, এটা একটা কিটোজ হেক্সোজ, তার মানে ফ্রুক্টোজ 6 ফসফেট কিন্তু কিটোজ হেক্সোজ ফসফেট। তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন গুণে দেখো যে সব সংখ্যা কিন্তু সেম, শুধু পার্থক্য হলো এটা একটা অ্যালডোজ হেক্সোজ, এটা একটা কিটোজ হেক্সোজ। এই ধরনের অণুকে আমরা বলি আইসোমার। আর আইসোমারিক পরিবর্তনে যে এনজাইমটা অংশ নেবে সেটা হলো আইসোমারেজ। এই বিক্রিয়ায় যে আইসোমারেজ এনজাইমটা কাজ করছে তার নাম ফসফোগ্লুকো আইসোমারেজ। তাহলে বিক্রিয়ার বর্ণনায় আমরা চলে আসি। ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। থার্ড বিক্রিয়া। থার্ড বিক্রিয়াটা একদম প্রথম বিক্রিয়ার মতোই। এখানে আরেকটা ফসফেট যুক্ত হবে 1 নং কার্বনে। এই ফসফেটটাও আসবে কিন্তু এটিপি থেকে, অর্থাৎ প্রথম বিক্রিয়ায় এক অণু এটিপি ব্যবহৃত হয়েছে, আর এই তৃতীয় বিক্রিয়ায় আর এক অণু এটিপি ব্যবহৃত হবে। আর তোমরা তো দেখেছ যে এটিপি যখন ব্যবহার হয়, অর্থাৎ এটিপি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয়। তাহলে আরেকটা ফসফেট যদি এখানে যুক্ত হয় তাহলে কিন্তু এটার নাম হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আমরা বিক্রিয়াটা একটু দেখে নেই। আমরা কিন্তু দেখলাম অ্যানিমেশনে যে এই এটিপি থেকে একটা ফসফেট কিন্তু এখানে গিয়ে বসলো, আর সে কিন্তু ফসফেট হারিয়ে এডিপি হয়ে গেল। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে যে এনজাইমটা কাজ করলো ফসফোফ্রুক্টোকাইনেজ। যে বিক্রিয়ায় এটিপি ব্যবহৃত হয় অথবা এটিপি উৎপন্ন হয় সেই বিক্রিয়ায় কিন্তু কাইনেজ এনজাইম কাজ করে। তোমরা কিন্তু প্রথম যে বিক্রিয়া সেখানেও কিন্তু এটিপি ব্যবহার হয়েছে, সেখানেও কিন্তু কাইনেজ এনজাইম কাজ করেছে, তার নাম ছিল হেক্সোকাইনেজ, আর এটার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে বিক্রিয়ার বর্ণনায় আমরা চলে আসি। ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের কার্যকারিতায় ফ্রুক্টোজ 6 ফসফেট এটিপি থেকে একটি ফসফেট নিয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। এই বিক্রিয়ায় এটিপি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয় এবং ম্যাগনেসিয়াম ধাতু প্রভাবক হিসাবে কাজ করে। এবার আমরা চলে যাব চতুর্থ বিক্রিয়ায়। তাহলে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট চতুর্থ বিক্রিয়ায় কিন্তু বিক্রিয়ক হিসাবে কাজ করবে।
দেখো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এই মাঝখানে তুমি ভেঙে দাও। যদি তুমি এই মাঝখানে ভেঙে দাও, অর্থাৎ এই হাইড্রোজেনটাকে তুমি যদি এখানে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু এটা একটা কিটোট্রায়োজ হবে, আর এটা কিন্তু একটা অ্যালডোস্ট্রায়োজ হবে। এই হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও। যদি এই হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও, তাহলে এখানে তৈরি হবে CH2OH। তাহলে এখানে কিন্তু এটা তৈরি হবে, আর এখানে কিন্তু তৈরি হবে CH2O, অর্থাৎ এটা হলো একটা অ্যালডোস্ট্রায়োজ ফসফেট, আর এটা হলো একটা কিটোস্ট্রায়োজ ফসফেট। যখন কোনো সুগারের মধ্যে 3টা কার্বন থাকবে তখন তাকে আমরা বলবো ট্রায়োজ, আর কিটোমূলক থাকলে বলি কিটোস্ট্রায়োজ। তাহলে আমরা বিক্রিয়াটা দেখে নিই। আর এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেটা হলো অ্যালডোলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিটোট্রায়োজ ফসফেট তৈরি হয়েছে। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হলো। দেখো, এখানে কিন্তু আমরা বলেছি যে এই হাইড্রোজেনটা এখানে চলে গেলে এটা হবে CH2OH, এটা হবে CH2OH। এই দেখো CH2OH-টা এখানে এসেছে। এই যে দেখো CO, এটা, আর এই যে দেখো CH2OP, এটা। তাহলে দেখো এই 3টা মিলে কিন্তু এটা তৈরি হয়েছে। দেখো, এটার নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এবার দেখো, এই 3 কার্বন থেকে যদি এই হাইড্রোজেনটা এখানে চলে যায়, তাহলে এখানে কিন্তু থাকে CHO। তাহলে দেখো এই CHO কিন্তু এটা, আর এই CHOH কিন্তু এটা, আর এই CH2OP এটা। তাহলে আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাকে দেখিয়ে দিলাম যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে কিভাবে একনু 3-ফসফোগ্লিসালডিহাইড এবং একনু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চতুর্থ বিক্রিয়ার বর্ণনায় অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়ায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে একনু 3-ফসফোগ্লিসালডিহাইড এবং একনু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। আমি আবারও তোমাকে মনে করিয়ে দেই, এখানে কিন্তু 2 অণু সরাসরি 3-ফসফোগ্লিসালডিহাইড কিন্তু তৈরি হবে না। এখানে কিন্তু তৈরি হবে একনু 3-ফসফোগ্লিসালডিহাইড আর একনু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কিন্তু পরবর্তী বিক্রিয়া কিন্তু শুরু হবে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে নয়। অর্থাৎ আমরা যে প্রথম দিকে গ্লাইকোলাইসিসের যে 2টা অংশ আলোচনা করেছিলাম, একটা রিডাকশান অংশ, আমরা কিন্তু এই 4টা বিক্রিয়ার মাধ্যমে রিডাকশান অংশটা কিন্তু শেষ করলাম। সেখানে কিন্তু আমরা বলেছিলাম 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু ট্রায়োজ ফসফেট সুগারে পরিণত হবে, যার একটি হলো 3-ফসফোগ্লিসালডিহাইড, আরেকটি হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আমরা কিন্তু এই 4টা বিক্রিয়ার মাধ্যমে সেটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি। এখন কিন্তু আমরা যাব পরবর্তী অংশ, সমীকরণিক অংশ, যেখানে এই 2 অণু 3 কার্বন বিশিষ্ট এই ট্রায়োজ ফসফেট যৌগ থেকে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড কিভাবে তৈরি হবে
সেদিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে আবারও বলছি যে এই যে অ্যাকোনো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হলো, এটি থেকে পরবর্তী বিক্রিয়া সরাসরি শুরু হবে না, এটিকে 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হতে হবে। এরপরে পরবর্তী বিক্রিয়াগুলো ঘটবে। তাহলে অ্যাকোনো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে প্রথমে যদি অ্যাকোনো 3-ফসফোগ্লিসালডিহাইড আর অ্যাকোনো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট উৎপন্ন হয়, আর পরবর্তীতে যদি ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট যদি 3-ফসফোগ্লিসালডিহাইডে রূপান্তরিত হয়, তাহলে আলটিমেটলি 3-ফসফোগ্লিসালডিহাইড আমরা পেলাম 2 অণু। তাহলে আমরা এবার দেখে নেই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট কিভাবে 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হবে। আর এই বিক্রিয়াটা কিন্তু পঞ্চম বিক্রিয়া। অনেক বইতে এই বিক্রিয়াটাকে বিক্রিয়া হিসাবে মেনশন করা হয়নি, কিন্তু এই বিক্রিয়াটাকে যদি বিক্রিয়া হিসাবে মেনশন করা না হয়, তাহলে কিন্তু 2 অণু পাইরুভিক অ্যাসিডের হিসাব কিন্তু মিলানো যায় না। কারণ আমরা কিন্তু দেখিয়েছি যে অ্যাকোনো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে অ্যাকোনো 3-ফসফোগ্লিসালডিহাইড আর অ্যাকোনো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট উৎপন্ন হয়। সরাসরি কিন্তু 2 অণু 3-ফসফোগ্লিসালডিহাইড তৈরি হয় না। তাহলে অবশ্যই 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়ার জন্য ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটকে 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হতে হবে। আর একটি বিক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে অবশ্যই এটাকে একটি বিক্রিয়া হিসাবে, ইন্ডিভিজুয়াল একটি বিক্রিয়া হিসাবে হিসেব করতে হবে। সেক্ষেত্রে কিন্তু গ্লাইকোলাইসিসে 10টি বিক্রিয়া সংগঠিত হয়, কিন্তু অনেক বইতে গ্লাইকোলাইসিসে 9টি বিক্রিয়ার কথা উল্লেখ আছে। সেক্ষেত্রে এই বিক্রিয়াটাকে একটা আলাদা বিক্রিয়া হিসাবে গণনা করা হয়নি, কিন্তু আমার হিসেবে এটিকে একটি স্বতন্ত্র বিক্রিয়া হিসাবে হিসেব করতে হবে। তা না হলে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিডের হিসেব দেখাতে পারবো না। যাই হোক, ট্রায়োসফসফেট আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে পরিণত হবে। আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হতে পারে, কিন্তু পরবর্তী বিক্রিয়া কখনোই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে শুরু হবে না। পরবর্তী বিক্রিয়া শুরু হবে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে। তার মানে আলটিমেটলি আমার হাতে এখনো গ্লুকোজ থেকে এখন থাকলো 2 অণু 3-ফসফোগ্লিসালডিহাইড। তাহলে আমরা পরবর্তী বিক্রিয়া যেহেতু 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে শুরু হবে, এটি একটি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যার নাম অ্যালডোস্ট্রায়োস। পরবর্তী বিক্রিয়া এই অ্যালডোস্ট্রায়োস থেকেই শুরু হবে। আমাদের হাতে সর্বমোট এখন 2 অণু 3-ফসফোগ্লিসালডিহাইড আছে। আমরা এখন চলে যাব ষষ্ঠ বিক্রিয়াতে। তাহলে আমাদের কাছে যেহেতু 3-ফসফোগ্লিসালডিহাইড আছে 2 অণু, এজন্য এখান থেকে যত বিক্রিয়া হবে সব হিসাব করতে হবে 2 অণু দিয়ে। আমরা বিক্রিয়া দেখাবো একবার, কিন্তু আমরা 2 অণু দিয়ে হিসেব করব। অ্যালডোস্ট্রায়োস ফসফেট গ্লিসারলডিহাইড ফসফেট ডিহাইড্রোজিনেজ এই এনজাইমের ক্রিয়ায় এই 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটা একটু জটিল আছে। কিভাবে বিক্রিয়াটা হয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে CH2OP আছে, এটা হলো CH2OP।
এখানে CHOH আছে, এইটা হলো CHOH। এখানে CHO আছে, এই হাইড্রোজেনটাকে আমরা এখান থেকে সরিয়ে দেই। এই হাইড্রোজেনটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দেই তাহলে এখানে থাকে CO। আর এই যে পানি থেকে আমরা আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে দেই, তাহলে পানি থেকে আমরা একটা হাইড্রোজেন সরাইলাম, আর পানি থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে থাকে OH। তাহলে এই পানির OHটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এখানে তৈরি হবে COOH। আর এই হাইড্রোজেনটাকে সরিয়ে বসে গেল এই ফসফেটটা। এই ফসফেটটা এই হাইড্রোজেনকে সরিয়ে এখানে বসে গেল। তাহলে আমরা কিন্তু পেলাম COOP। তাহলে এই বিক্রিয়ায় টোটাল কিন্তু 3টা হাইড্রোজেন বের হলো। 3টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন NAD+ এর সাথে যুক্ত হয়ে NADH+ আয়ন তৈরি করলো। তাহলে আমরা এই বিক্রিয়াটার সামারি টেনে দেই। গ্লিসালডিহাইড ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় অজৈব ফসফেট ও পানি ব্যবহৃত হয় এবং NAD বিজারিত হয়ে NADH2-তে পরিণত হয়। আমাদের কাছে কিন্তু 3-ফসফোগ্লিসালডিহাইড আছে 2 অণু, তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 2 অণু। আমরা কিন্তু বারবার 2 অণু কথাটা ব্যবহার করব না, কারণ আমরা এখানে লিখে দিয়েছি যে এর পরে যতগুলো বিক্রিয়া দেখাবো সব 2 দিয়ে গুণ করতে হবে। এবার যাওয়া যাক সপ্তম বিক্রিয়ায়। সপ্তম বিক্রিয়াটা শুরু হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়ে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে 1 এবং 3 নম্বর কার্বনে 2টো ফসফেট আছে, এই জন্য 1 ও 3 এবং বিশ শব্দটা ব্যবহার করা হয়েছে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এই 1 নম্বর কার্বনের সাথে যে ফসফেটটা আছে এই ফসফেটটা বের হয়ে যাবে। এই ফসফেটটা কার সাথে বের হবে? ADPর সাথে বের হবে। তাহলে এই ফসফেটটা যদি ADPর সাথে বের হয় তাহলে ADP এই ফসফেটের সাথে যুক্ত হয়ে ATPতে পরিণত হবে। আর মনে আছে কিনা আগের বিক্রিয়াতে অতিরিক্ত আরেকটা হাইড্রোজেন ছিল। আগের বিক্রিয়াতে আমরা বলেছিলাম 3টা হাইড্রোজেনের মধ্যে 2টা NAD এর সাথে যুক্ত হয়ে NADH+H আয়ন তৈরি করেছে। তাহলে আরও একটা হাইড্রোজেন আছে না? আছে। ওই হাইড্রোজেনটা এখানে বসে যাবে। এখানে যদি হাইড্রোজেনটা বসে যায় তখন 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড চেঞ্জ হয়ে হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইমের কার্যকারিতায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে। এখানে 1 নম্বর কার্বন থেকে একটি ফসফেট বের হয়েছে যেটি ADPর সাথে যুক্ত হয়ে ATP তৈরি করেছে। ম্যাগনেসিয়াম ধাতু এই বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করছে। এবার অষ্টম বিক্রিয়া। অষ্টম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে কাজ করবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই অষ্টম বিক্রিয়ায় যে কাজটা হবে সেটা হলো এই যে 3 নং কার্বনে যে ফসফেটটা আছে
এই ফসফেটটা চলে যাবে 2 নং কার্বনে, আর এখানকার হাইড্রোজেনটা চলে আসবে নিচে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড চেঞ্জ হয়ে হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। জাস্ট খালি ফসফেটের অবস্থান চেঞ্জ হলো, 3 নং কার্বন থেকে এটা চলে গেল 2 নং কার্বনে। এই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে ফসফোগ্লিসারেট মিউটেজ এনজাইমের কার্যকারিতায়। এটিও একটি উভমুখী বিক্রিয়া। এবার নবম বিক্রিয়া, আমরা গ্লাইকোলাইসিসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নবম বিক্রিয়ার বিক্রিয়ক হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু পানি অপসারিত হবে। পানি কিভাবে অপসারিত হবে সেটা আমরা দেখে নেই। এখানে আমরা একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি 2 নং কার্বনে, আর 3 নং কার্বনে আমরা একটা OH দেখতে পাচ্ছি। তাহলে এই OH আর H মিলে যদি পানি হয়ে বের হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটা ডাবল বন্ধনী হবে এবং তৈরি হবে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হলো ইনোলেজ। ইনোলেজ এনজাইমের কার্যকারিতায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু পানি অপসারিত হবে, ফলে তৈরি হবে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড। এই বিক্রিয়াতেও ম্যাগনেসিয়াম ধাতু প্রভাবক হিসাবে কাজ করে। এবার দশম বিক্রিয়া, অর্থাৎ গ্লাইকোলাইসিসের শেষ বিক্রিয়া। দশম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে কাজ করবে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে এই ফসফেটটা বের হয়ে যাবে। এই ফসফেটটা যদি বের হয়ে যায়, তাহলে এই ডাবল বন্ধনী আর থাকবে না। এই ডাবল বন্ধনী ভেঙে এই অক্সিজেনের এখানে ডাবল বন্ধনী হবে, আর এখানে একটা হাইড্রোজেন যোগ হবে, ফলে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। এবং এই ফসফেটটা কিন্তু বের হবে এডিপির সাথে। এডিপির সাথে ফসফেটটা যুক্ত হয়ে কিন্তু তৈরি হবে এটিপি। আর এই ফসফেট হারিয়ে এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে দেখো তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। এখান থেকে যদি ফসফেটটা চলে যায়, তাহলে এখানে ডাবল বন্ধনী হবে, আর এই বন্ধনী ভেঙে গেলে একটা কার্বনের হাত খালি হবে, সেখানে একটা হাইড্রোজেন বসায় দিলে তৈরি হবে CH3, এবং যে অণুটা আমরা পেলাম সেটা হলো পাইরুভিক অ্যাসিড। এখন প্রশ্ন জাগতেই পারে যে হাইড্রোজেনটা কোথা থেকে পেল। আমার চলে যেতে হবে এখন 1 এবং 3 নং বিক্রিয়ায়। তোমরা দেখেছো 1 নাম্বার বিক্রিয়ায় গ্লুকোজের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় এবং গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, তখন কিন্তু একটা হাইড্রোজেন সরিয়ে সেখানে ফসফেটটা বসেছিল। ওই হাইড্রোজেনটা আমাদের হাতে আছে। আবার ফ্রুক্টোজ 6 ফসফেট আরেকটা ফসফেটের সাথে যুক্ত হলো, অর্থাৎ আরেকটা ফসফেট ফ্রুক্টোজের 1 নং কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে সেখানে বসে তৈরি করলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। অর্থাৎ 1 এবং 3 নং বিক্রিয়ায় কিন্তু একটা একটা করে 2টা হাইড্রোজেন অপসারিত হয়েছে। ওই 2টা হাইড্রোজেন আমাদের হাতে আছে। বিক্রিয়ার ব্যালেন্স রক্ষার জন্য ওই 2টা হাইড্রোজেন এখানে বসে তৈরি করলো CH3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মধ্যে আর প্রশ্ন থাকলো না যে CH2 থেকে কিভাবে CH3 হলো। তাহলে দশম বিক্রিয়া শেষে আমরা কিন্তু পেয়ে গেলাম পাইরুভিক অ্যাসিড। এভাবে কিন্তু 2 অণু 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস ফসফেট সুগার থেকে আমরা 5টি বিক্রিয়া শেষে পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। তার মানে গ্লাইকোলাইসিসের যে শেষ অংশ, সমীকরণিক যে অংশ,
এই অংশে আমরা মোট এটিপি পেলাম 4 অণু। 2 অণু পেয়েছি 7 নং বিক্রিয়ায়, আর 2 অণু পেলাম 10 নং বিক্রিয়ায়, আর 2 অণু NADH2 পেয়েছি বা NADH প্লাস H আয়ন পেয়েছি 6 নং বিক্রিয়ায়। তাহলে গ্লাইকোলাইসিস শেষে আমরা 1 অণু গ্লুকোজ থেকে আমরা পেলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড। আর এটা পেতে গিয়ে প্রথমে দেখো 1 নং বিক্রিয়ায় 1 অণু এটিপি ব্যবহার হয়েছে এবং 3 নং বিক্রিয়ায় আরেক অণু এটিপি ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রথমে 2 অণু এটিপি ব্যবহার হয়েছে। আর শেষের অংশে এই 7 নং বিক্রিয়ায় 2 অণু এবং এই 10 নং বিক্রিয়ায় 2 অণু এটিপি তৈরি হয়েছে। তাহলে মোট এটিপি তৈরি হয়েছে 4 অণু, কিন্তু আমার যেহেতু পূর্বে ব্যবহার হয়েছে 2 অণু, এজন্য এই 2 অণু যদি বাদ দেই তাহলে নিট এটিপি তৈরি হয়েছে 2 অণু। তাহলে দেখো আমার মোট এটিপি তৈরি হয়েছে 4 অণু আর ব্যবহার হয়েছে 2 অণু, তাহলে আমার নিট এটিপি তৈরি হয়েছে 2 অণু। এছাড়া দেখো 6 নং বিক্রিয়ায় আমার NADH প্লাস H আয়ন তৈরি হয়েছে 2 অণু। তাহলে গ্লাইকোলাইসিসের 10টা বিক্রিয়া শেষে আমার হাতে থাকলো 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH প্লাস H আয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্লাইকোলাইসিসের 10টা ধারাবাহিক বিক্রিয়া একের পর এক ভেঙে চুরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি বারবার দেখবে। যদি কোনো বিক্রিয়ার সাথে কোনো বিক্রিয়ার সমন্বয় করা প্রয়োজন হয় তাহলে ভিডিওটার ব্যাকে গিয়ে আবার দেখে নিবে। আশা করি গ্লাইকোলাইসিসটা সহজ লাগবে। আর এটি এই টপিক্সের শ্বসন টপিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা সবাদ এবং অবাধ শ্বসন উভয়েরই সাধারণ ধাপ। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই যে 2 অণু NADH প্লাস H আয়ন তৈরি হলো, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে জারিত হয়ে আমাদেরকে শক্তি দিবে। কিন্তু এই ধাপে আমরা কিন্তু NADH প্লাস H আয়ন থেকে কোনো এটিপি পাবো না। এটা যতক্ষণ না ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঢুকবে ততক্ষণ পর্যন্ত এটা যৌগ আকারেই থাকবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এখনও NADH প্লাস H আয়ন থেকে আমরা 3 অণু এটিপি পাবো। যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু NADH প্লাস H আয়ন তৈরি হয়েছে, কাজেই আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই 2 অণু NADH প্লাস H আয়ন থেকে আমরা মোট 6 অণু এটিপি পাব। অর্থাৎ গ্লাইকোলাইসিসে আমরা নিট মুক্ত এটিপি পাচ্ছি, ব্যবহার উপযোগী মুক্ত এটিপি পাচ্ছি 2 অণু, আর 6 অণু এটিপির আমরা হিসাব পাচ্ছি NADH প্লাস H আয়ন আকারে। এটা থেকে আমরা 6 অণু এটিপি পাবো, কিন্তু সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শেষে। কাজে আমরা যদি এটিপির হিসাব দেখাই তাহলে আমরা হয়তো হিসেব দেখাইতে পারি যে আলটিমেটলি আমরা গ্লাইকোলাইসিস শেষে আমরা 8 অণু এটিপির হিসেব দেখাইতে পারছি, কিন্তু আমরা সরাসরি ব্যবহার উপযোগী এটিপি কিন্তু 8 অণু পাবো না। সেটা পাবো আমরা 2 অণু, সেই প্রাইস বন্ডের মতো আর টাকার মতো। টাকা যেমন সরাসরি খরচ করা যায়, কিন্তু প্রাইস বন্ড সরাসরি খরচ করা যায় না। ওটাকে গিয়ে আবার ব্যাংকে ভাঙিয়ে টাকা আনতে হয়, তারপর খরচ করতে হয়। ঠিক NADH প্লাস H আয়নের বিষয়টা এমন। যেটা সরাসরি এটিপি তৈরি হচ্ছে ওইটা একটা কোষ ব্যবহার করতে পারবে,
কিন্তু NADH প্লাস H আয়ন যেটা তৈরি হচ্ছে প্রাইস বন্ডের মতো, সেটা কোষ ততক্ষণ না ব্যবহার করতে পারবে যতক্ষণ ওইটা ভেঙে এটিপি তৈরি করবে। আর NADH প্লাস H আয়ন থেকে এটিপি তৈরি করতে হলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেতে হবে। আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আমরা গ্লাইকোলাইসিস ধাপ আলোচনা করেছি। এই ধাপের আলোচনা থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম, গ্লাইকোলাইসিস সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ, এটি সাইটোপ্লাজমে ঘটে। এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস ধাপের প্রথম দিকে 2 অণু এটিপি ব্যবহার হয়, কিন্তু শেষের দিকে 4 অণু এটিপি তৈরি হয়, প্লাস মাইনাস করে আমাদের নিট এটিপি থাকে 2 অণু। গ্লাইকোলাইসিস ধাপে 2 অণু NADH প্লাস H আয়ন উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস ধাপে কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না। এই ধাপে কোনো অক্সিজেন ব্যবহার হয় না, অর্থাৎ শ্বসনিক বস্তু তথা গ্লুকোজের এখানে কিন্তু জারণ ক্রিয়া ঘটে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। 10টি বিক্রিয়া এই ধাপে সংগঠিত হয়। প্রথম, তৃতীয় এবং দশম বিক্রিয়া একমুখী। কথাটা আবারও বলছি, প্রথম, তৃতীয় ও দশম বিক্রিয়া একমুখী, বাকি সব বিক্রিয়াগুলো উভমুখী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এখানেই সমাপ্তি। আমি তোমাদেরকে আবারও অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে, এবং যদি তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন যে ভিডিওই আপলোড করি না কেন, তুমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকো তাহলে তোমার ঠিকানায় ভিডিও চলে যাবে। তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নিয়মিত ভিডিও উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।